চুপচাপ চলে যাও ঘরে, কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। কোথায় গেছিল? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি অঞ্জনা। কোথায় গিয়েছিলে? আমরা দুজনে বাগানে ছিলাম। বাগানে যেতে তোমাকে ট্যাক্সি করে যেতে হয়। আমি জানি, আমি সব জানি অঞ্জনা কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। মা, চুপ। তোমার মুখে আমি আর একটি কথা শুনতে চাই না। আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি। এবার এবার কি বলবেন আপনারা? আপনারা যারা প্রতিদিন সর্বক্ষেত্রে তুবড়িকে সাপোর্ট করে এসছেন, মা, কাকাবাবু, আপনারা এবার কি বলবেন বলুন? না না বলুন, আপনাদের মুখে কোনো কথা নেই কেন? আমি শুনতে চাই আপনারা কি বলবেন। আমার মেয়ে এতদিন এ বাড়িতে আছে, কোনোদিনও সেইভাবে বাড়ির বাইরে পা রাখার সাহস পায়নি। আজ পেরেছে। আপনাদের নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হচ্ছে না? কারণ নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে কার মদতে আমার মেয়ে মাঝ রাতে বাড়ির বাইরে গেছে। কি হলো তুবড়ি? কিছু বলছো না কেন? তুমি কোথায় গেছিলে? একটা দরকার ছিল। তুমি আমাকে বললে না কেন? ও তোকে বলতে চেয়েছিল ভাইয়া, ও বলতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দিইনি। আমি বাধা দিয়েছি। আমি ওকে বাধা দিয়েছি কারণ আমি জানতাম যে ও যদি বলে তাহলে এ বাড়ির কেউ আমাকে যেতে দেবে না। আমি যেতে চেয়েছি, ও আমাকে নিয়ে যায়নি, আমি ওকে নিয়ে গেছি। এটা তোর উচিত কাজ হয়নি দিদি ভাই। তুবড়ি, আমি তোমার উপর অনেক ভরসা করেছিলাম, কিন্তু আজ যে ঘটনাটা তুমি ঘটিয়েছো তার জন্য বৌমার সামনে আমাদের মাথা হেঁট হয়ে গেল। ছোট দাদু, আমি না তুবড়ি, আর কোনো কিছু বলেই তুমি আমাকে বোঝাতে পারবে না। দেখো, অন্যায়টা অন্যায়, আর তোমার এই অন্যায় আমি সমর্থন করছি না। তুবড়ি, তুবড়ি, তোমরা দুজনে মিলে এত রাতে বাইরে বেরিয়েছিলে, কত কিছু ঘটতে পারতো বলো তো? আর ভগবান না করুক যদি কিছু ঘটতো, তাহলে তোমরা দুজনে সামলাতে পারতে সেটা? যাই হোক, আসল কথাটা হচ্ছে তোমরা গিয়েছিলে কোথায়? আমি জানি অঞ্জনা কার কাছে গেছিল, কেন গেছিল, সব জানি আমি তুবড়ি। আমার ছেলে মেয়েদের ভালোর জন্য আমাকে চারিদিকে নজর রাখতে হয়। যাকে দেখার জন্য গেছিলে সে একটা কিট, একটা নোংরা মানুষ। তার কাছ থেকে আমরা ওকে এখানে এনে আগলে রেখেছি তুবড়ি, আগলে। আজ তুমি সেই আগলটাকে ভেঙে দিয়েছ। যাক সে কথা। এরপর তোমার প্রতি আমার মনে যে ভালোবাসাটুকু জন্মাচ্ছিল সেটা যদি নষ্ট হয়ে যায় তো তোমার কারণেই নষ্ট হবে। অর্জুন,
অর্জুন, তুমি সবটা দেখছো, সবটা তোমার সামনেই ঘটছে। তুমি নিশ্চয়ই বুঝতেও পারছো এরপর যদি আমি তুবড়িকে আর কখনো ভালোবাসতে না পারি, আমাকে দোষ দিও। আমি দিদির চোখে যেই আকুলতা দেখেছি সেটা আপনারা কেউ দেখেননি। আমার মন বলছে দিদির ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না, কিছুতেই না। আমি তোমার সঙ্গে কোনো তর্ক করব না। বাড়ির বউয়ের সঙ্গে তর্ক করার মতন রুচি আমার নেই। কিন্তু আমি তোমাকে শেষবারের মতন বলে দিচ্ছি, দেখো তুমি নিজে যা ইচ্ছে যা খুশি করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার মেয়ের ব্যাপারে তুমি যদি কখনো মাথা ঘামাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাড়ির সবার সামনে আমি রাগ ঢাক না করে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমার মেয়ের ব্যাপারে যদি তুবড়ি আর কোনোদিনও নাক গলায় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। দাঁড়িয়ে থেকো না, যাও ভেতরে যাও। ছোট দাদু, একদম চুপ, তুমি আর একটা কথা বলবে না। ছোট দাদু যেটা বলছে সেটা করো, ঘরে যাও। সেই ভুলটাই তুই করলি দিদি ভাই, এত বোঝানো সত্ত্বেও। আর এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? মার কাছে যখন কিছুই লুকোতে পারছো না, চোখের জল লুকোতে যাচ্ছ কেন? কষ্ট পেয়েছ? কষ্ট আমিও পেয়েছি অঞ্জনা, তাই হয়তো আমার চোখেও জল আসছে। কিন্তু তুমি আমাকে ভয় পাও, আমাকে সবকিছু লুকিয়ে যাও। আচ্ছা অঞ্জনা, তোমার কি সত্যি মনে হয় যে আমি তোমার খারাপ চাই? মনে হয় মা, ভীষণভাবে মনে হয়। মনে হয় যে তুমি আমার খারাপ চাইছো শুধুমাত্র নিজের ভালোর জন্য। একটা জিনিস তুমি ভেবে দেখো, সেদিন যদি নিশার বাবা না চলে আসতেন তাহলে কিন্তু এতদিন তুবড়ির ছবিতে মালা দিয়ে তুমি চোখের জল ফেলতে পারতে। বলো, নিশার প্ল্যান কিন্তু ঠিক ছিল, তুবড়ির ভাগ্যটা ভালো ছিল। দেখো, তুমি খুব ভালো করে জানো যে অনুরূপ কেমন মানুষ। নাই অ্যাডমিট যে খুব ভালো উকিল, কিন্তু মানুষ ততটাই তো খারাপ। সেগুলো তো তোমার তৈরি করা মা। সেদিন না পারলেও আজ আমি হিসেবটা মেলাতে পারছি। অনুরূপকে ফাঁসানো হয়েছে কোনোভাবে, আমি বেশ বুঝতে পারছি। আর সেটা তুমি করেছো সেটা মা। কারণ অনুরূপ তোমার একটা অপকর্মের বিরুদ্ধে গিয়েছিল। আমার দুর্ভাগ্য অঞ্জনা যে আমার দুটো ছেলে মেয়েরা একজন তাদের বিবাহিত জীবনে সুখী হতে পারল না। তোমার জন্যই তো হলো না মা। তোমার বিরুদ্ধে তুবড়িও গেছে, তাই তুমি তুবড়িকেও সরিয়ে দিতে চাও। কি করবো বলো, আমি তো মা, তাই তোমাদের আগলে রাখতে চাই। এটাকে আগলে রাখা বলে না মা। তোমার দৃষ্টিভঙ্গি